হুম খাতায় কলমে ধরুন একটি কোম্পানির মুনাফা দেখানো হচ্ছে লাখ লাখ টাকা, কিন্তু বছর শেষে অডিটর হিসেবে যখন ব্যালেন্স শিট আর ক্যাশ ফ্লো মেলানোর চেষ্টা করা হয়, তখন দেখা যায় ব্যাংক অ্যাকাউন্ট প্রায় ফাঁকা। হ্যাঁ, অর্জিত মুনাফার সাথে হাতে থাকা নগদ অর্থের এই বিশাল ফারাক, এটা অ্যাকাউন্টিংয়ের জগতে বেশ চিরচেনা একটা দৃশ্য। একদম। একজন আর্থিক বিশ্লেষক বা অডিটর হিসেবে এই গায়েব হওয়া ক্যাশ কিভাবে খুঁজে বের করা সম্ভব? আ অ্যাকাউন্টিংয়ের এই গোলক ধাঁধা ঢোকার আগে বিষয়গুলো খুব সরল মনে হতে পারে, কিন্তু হিসাবের গভীরে গেলে মানে বেরিয়ে আসে অন্য এক বাস্তব। রাইট, আর আর্থিক বিবরণী বা ফিন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে এই বিভ্রান্তিটি কিন্তু খুব সাধারণ। মানে প্রফিট বা মুনাফা মানেই যে পকেটে আসা নগদ অর্থ নয়, এই রূঢ় বাস্তবতাটি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করার সময় সবচেয়ে বেশি প্রকট হয়ে ওঠে। হুম বিশেষ করে যখন কোনো বড় গ্রুপ অফ কোম্পানিজের কনসোলিডেটেড আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়, তাই না? ঠিক বলেছেন। তখন হিসাবের খাতায় থাকা অঙ্কের সাথে বাস্তবের নগদ প্রবাহের মিল খুঁজে পাওয়াটা সত্যি একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর ঠিক এই চ্যালেঞ্জটি নিয়েই আজকের এই গভীর বিশ্লেষণে আমরা একটি নির্দিষ্ট সোর্স ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল Q6BradPLC.docx নামের একটি অ্যাকাউন্টিং সমস্যা। হ্যাঁ, আর আমাদের মূল লক্ষ্য হল সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টিংয়ের শিক্ষার্থীদের জন্য একটি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের এই নির্দিষ্ট সমস্যাটিকে পুরোপুরি ডিকোড করা। একদম। শুধু গতগুলো সংখ্যা পড়ে যাওয়া বা যান্ত্রিকভাবে কোনো সূত্র মুখস্থ করা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়, বরং প্রতিটি হিসাবের পেছনে আসলে কেন এবং কিভাবে কাজ করছে সেই অন্তর্নিহিত যুক্তিটি বের করে আনাই আমাদের প্রধান কাজ। নিরস সংখ্যার পেছনেও যে চমৎকার লজিক্যাল ফ্রেমওয়ার্ক এবং একটি গল্পের মতো ধারাবাহিকতা থাকে, সেটি আজ ধাপে ধাপে উন্মোচন করা হবে। রাইট, কারণ সিএ শিক্ষার্থীদের জন্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলোর শুধু নিয়ম জানাটা কখনোই যথেষ্ট নয়। না, তা তো বটেই। একটি নির্দিষ্ট লেনদেনের ফলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোথায়, কিভাবে এবং কেন প্রভাব পড়ছে তার পেছনের দর্শনটি বোঝা অত্যন্ত জরুরি। হুম বিশেষ করে আইএএস 7 বা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ এবং আইএএস 28 মানে ইনভেস্টমেন্টস ইন অ্যাসোসিয়েটস অ্যান্ড জয়েন্ট ভেঞ্চার্স এর মধ্যে যে সূক্ষ্ম সম্পর্ক রয়েছে সেটা বুঝতে পারলে অনেক জটিল সমস্যার সমাধান খুব সহজেই করা যায়। একদম ঠিক। তাহলে শুরুতে আমরা সোর্স মেটেরিয়ালে দেওয়া ব্র্যাড পিএলসি স্টেটমেন্টগুলোর দিকে নজর দিতে পারি। আচ্ছা, চলুন শব্দ ধরে ধরে এই তথ্যগুলো পড়া এবং সেগুলোর তাৎপর্য বিশ্লেষণ করা যাক। সোর্সে বলা হয়েছে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এক্সট্র্যাক্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 20x7। এখানে প্রথমে দেওয়া আছে গ্রুপ অপারেটিং প্রফিট সিইউ 2,20,000। রাইট, এরপরে একটি লাইন যোগ করা হয়েছে শেয়ার অফ প্রফিট অফ অ্যাসোসিয়েটস সিইউ 44,000। আর এই দুটি সংখ্যা মিলে প্রফিট বিফোর ট্যাক্স বা কর পূর্ববর্তী মুনাফা দাঁড়াচ্ছে সিইউ 2,64,000। সেখান থেকে আবার ইনকাম ট্যাক্স এক্সপেন্স বা আয়কর বাবদ সিইউ 1,10,000 বাদ দেওয়া হয়েছে। মানে বাদ দেওয়ার পর বছরের চূড়ান্ত মুনাফা বা প্রফিট ফর ইয়ার হিসেবে দেখানো হচ্ছে সিইউ 1,54,000। কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লসের এই ছোট্ট অংশটুকু অ্যাকাউন্টিংয়ের দৃষ্টিকোণ থেকে কিন্তু তথ্যের একটি বড় খুনি। সত্যিই তাই। আচ্ছা, এখানে গ্রুপ অপারেটিং প্রফিটের সাথে অ্যাসোসিয়েট কোম্পানির মুনাফার অংশটুকু যেভাবে যুক্ত করা হয়েছে সেটা তো ইকুইটি মেথডের একটি ধ্রুপদী উদাহরণ, তাই না? একদম ঠিক ধরেছেন। এটি ইকুইটি মেথড অ্যাকাউন্টিংয়ের একটি ক্লাসিক উদাহরণ। এই জায়গাটিতেই একটু থামতে চাই, মানে বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করতে চাই। সিএ শিক্ষার্থীরা খুব ভালো করেই জানেন যে যখন কোনো কোম্পানি অন্য একটি কোম্পানির 20 থেকে 50% শেয়ার হোল্ড করে এবং সেই কোম্পানির ওপর তাদের একটি সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স বা উল্লেখযোগ্য প্রভাব থাকে, তখন তাকে অ্যাসোসিয়েট বলা হয়। রাইট। কিন্তু ভাবনার বিষয় হল গ্রুপ অপারেটিং প্রফিটের পর শেয়ার অফ প্রফিট অফ অ্যাসোসিয়েটস হিসেবে ওই নির্দিষ্ট 44,000 কেন যোগ করা হলো? মানে অ্যাসোসিয়েট কোম্পানির প্রফিট কি মূল গ্রুপের বা ব্র্যাড পিএলসির নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ক্যাশ হিসেবে ঢুকেছে? হ্যাঁ, অত্যন্ত যৌক্তিক একটি প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তরটি লুকিয়ে আছে ইকুইটি মেথড অ্যাকাউন্টিংয়ের মূল ভিত্তির মধ্যে। বিষয়টা একটু বুঝিয়ে বলবেন কি? কারণ
একটি ব্যবসায় বিনিয়োগ করা মানেই তো আর সেখান থেকে অর্জিত পুরো লাভ নগদ অর্থ হিসেবে বিনিয়োগকারীর পকেটে চলে আসা নয়। ঠিক বলেছেন। ইকুইটি মেথড অনুযায়ী অ্যাসোসিয়েট কোম্পানি যখনই মুনাফা অর্জন করে তখনই বিনিয়োগকারী কোম্পানি মানে আমাদের এই ক্ষেত্রে ব্র্যাড পিএলসি তারা তাদের নিজস্ব প্রফিট অর লস স্টেটমেন্টে সেই মুনাফার অংশটুকু আয় হিসেবে দেখায়। ও আচ্ছা, মানে ব্র্যাড পিএলসি ওই অ্যাসোসিয়েট কোম্পানির আংশিক মালিক হওয়ায় ওই ৪৪,০০০ হলো অ্যাসোসিয়েট কোম্পানির মোট লাভের সেই অংশটুকু যতটুকু ব্র্যাড পিএলসি তাদের শেয়ার হোল্ডিংয়ের অনুপাত অনুযায়ী আইনত দাবি করতে পারে। হ্যাঁ, একদম তাই। খাতায় কলমে তারা এই পরিমাণ প্রফিট ক্লেম করতে পারে। তার মানে দাঁড়াচ্ছে প্রফিট অর লস স্টেটমেন্টে আমরা যে ৪৪,০০০ দেখছি সেটা শুধুই একটি অর্জিত আয় বা আর্নড ইনকাম। এই সংখ্যাটি তো কোনোভাবেই ক্যাশ ইনফ্লো বা নগদ অর্থের আগমনকে নির্দেশ করে না, তাই তো? একেবারেই না। ইকুইটি মেথড মূলত অ্যাক্রুয়াল বেসিস বা বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞানের নিয়মে কাজ করে। যখন আয় অর্জিত হয় তখনই তা রেকর্ড করা বাধ্যতামূলক। রাইট। সেই আয় নগদ অর্থ হিসাবে কখন হাতে এলো তার ওপর তো এটা নির্ভর করে না। ঠিক। খাতায় প্রফিট দেখানো আর বাস্তবে ক্যাশ পাওয়া এই দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। অ্যাসোসিয়েট কোম্পানি লাভ করেছে মানেই যে তারা সেই লাভের পুরো টাকাটা ক্যাশ ডিভিডেন্ড বা লভ্যাংশ হিসেবে ব্র্যাড পিএলসিকে বুঝিয়ে দিয়েছে তা কিন্তু নয়। এখান থেকেই কিন্তু কনসলিডেটেড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরির মূল ঘর্ষণ বা ফ্রিকশন পয়েন্টটি তৈরি হয়। তা তো বটেই। কারণ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তো শুধুমাত্র নগদ টাকার লেনদেন নিয়ে কাজ করে, মানে খাতায় কলমে হওয়া প্রফিট নিয়ে নয়। তাহলে হিসাব নিকাশ শুরু করার আগে আমাদের পরিষ্কারভাবে লক্ষ্য নির্ধারণ করতে হবে। আমরা আসলে কি খুঁজতে যাচ্ছি? হ্যাঁ, গোল সেট করাটা খুবই জরুরি। আমাদের সোর্স মেটেরিয়ালের রিকোয়ারমেন্ট অংশে অত্যন্ত স্পষ্টভাবে বলা আছে, ইন অ্যাকর্ডেন্স উইথ IAS 7, Statement of Cash Flows, what is the dividend received from associates by the Brad Group during the year ended 31st December 2007? অর্থাৎ IAS 7 বা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের নিয়ম মেনে ব্র্যাড গ্রুপ এই নির্দিষ্ট বছরে তাদের অ্যাসোসিয়েট কোম্পানিগুলোর কাছ থেকে ঠিক কত টাকা লভ্যাংশ হিসাবে নগদ পেয়েছে সেটাই আমাদের চূড়ান্তভাবে বের করতে হবে। রাইট। হিসাব বিজ্ঞানের ভাষায় একেই তো বলা যায় ডিভিডেন্ড রিসিভড ফ্রম অ্যাসোসিয়েটস বের করার প্রক্রিয়া। এটাই হলো এই সমস্যার আল্টিমেট গোল। এটাই মূল ফোকাস। কিন্তু এই পর্যায়ে এসে তো একটি স্বাভাবিক খটকা তৈরি হতে পারে। আমরা তো একটু আগেই প্রফিট স্টেটমেন্টে দেখলাম যে মুনাফার অংশ বা শেয়ার অফ প্রফিট অফ অ্যাসোসিয়েটস হলো ৪৪,০০০। হ্যাঁ, দেখেছি। তাহলে এই পুরো অর্থটি কি ডিভিডেন্ড নয়? প্রফিট আর ডিভিডেন্ডের মাঝে পার্থক্য করার বা আলাদা করে খোঁজাখুঁজির প্রয়োজন কেন পড়ছে? প্রফিট যা হয়েছে সেটাই তো ডিভিডেন্ড হিসেবে পাওয়ার কথা। এই জায়গাটিতেই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড বা IASB এর মূল দর্শনটি বুঝতে হবে। দেখুন, প্রফিট এবং ডিভিডেন্ড কখনো এক বিষয় নয়। মানে দুটো আলাদা কনসেপ্ট। একদম। প্রফিট হলো ব্যবসা পরিচালনা করে অর্জিত আয়। কিন্তু একটি কোম্পানি সাধারণত তাদের পুরো মুনাফা কখনোই ডিভিডেন্ড হিসেবে শেয়ার হোল্ডারদের মাঝে বণ্টন করে দেয় না। রাইট। তাদের তো অন্যান্য খরচ বা প্ল্যান থাকতে পারে। হ্যাঁ, প্রতিটি কোম্পানিরই নিজস্ব কিছু ভবিষ্যৎ পরিকল্পনা থাকে, মানে সম্প্রসারণের উদ্যোগ থাকে। তাই তারা লাভের একটি বড় অংশ ভবিষ্যতের ব্যবসার জন্য রিটেইনড আর্নিংস হিসেবে নিজেদের কাছে রেখে দেয়। বিষয়টি তাহলে এমন দাঁড়াচ্ছে যে ধরুন অ্যাসোসিয়েট কোম্পানি হয়তো ১০০ টাকা লাভ করেছে, কিন্তু কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস সিদ্ধান্ত নিল যে তারা মাত্র ৩০ টাকা ডিভিডেন্ড হিসেবে বিনিয়োগকারীদের মাঝে বণ্টন করবে। আর বাকি ৭০ টাকা? বাকি ৭০ টাকা তারা নিজেদের ব্যবসাতেই পুনরায় বিনিয়োগ করবে বা রেখে দেবে। ঠিক এই কারণে প্রফিট অর লস স্টেটমেন্ট থেকে সরাসরি ডিভিডেন্ডের পরিমাণ বা ক্যাশ ইনফ্লো জানা যায় না। ব্র্যাড পিএলসির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। মানে তারা খাতায় কলমে ৪৪,০০০ মুনাফা দেখিয়েছে ঠিকই, কিন্তু এর কতটুকু অংশ তারা ক্যাশ হিসেবে পেয়েছে তা জানার জন্য তো প্রফিট স্টেটমেন্ট যথেষ্ট নয়। একদম না। এই প্রফিট আর ডিভিডেন্ডের পার্থক্যটা বের করার জন্য এবং নিখোঁজ নগদ অর্থটুকু খুঁজে পাওয়ার জন্যই আমাদের ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের সাহায্য নিতে হবে। রাইট। সোর্সে দেওয়া ব্যালেন্স শিটের এক্সট্র্যাক্ট বা সারাংশের দিকে তাকালে বিষয়টি আরও পরিষ্কার হয়। হ্যাঁ, ওখানে কি দেওয়া আছে? সেখানে ইনভেস্টমেন্টস ইন অ্যাসোসিয়েটস নামে একটি খাতের উল্লেখ রয়েছে,
দেখা যাচ্ছে 20x6 সালের শেষে মানে আগের বছরের শেষে এই বিনিয়োগের ব্যালেন্স ছিল CU 3,87,000 আচ্ছা। আর 20x7 সালের শেষে অর্থাৎ চলতি বছরের শেষে এই ব্যালেন্সটি দাঁড়িয়েছে CU 4,05,000। এই ওপেনিং এবং ক্লোজিং ব্যালেন্স এবং ওই প্রফিটের ফিগারটি ব্যবহার করেই আমাদের ডিভিডেন্ডের পরিমাণ বের করতে হবে। রাইট, এই 3টি ডেটা পয়েন্টই তো হলো আমাদের পাজল মেলানোর প্রধান সূত্র। IAS 28 অনুযায়ী ইকুইটি মেথডে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টের ভ্যালুয়েশন কিভাবে পরিবর্তিত হয় তার মেকানিজমটি জানা থাকলে এই হিসাবটি খুব দ্রুত সম্পন্ন করা যায়। সংখ্যাগুলো বা মেকানিজমটি থিওরি হিসেবে শুনতে হয়তো কিছুটা জটিল লাগতে পারে, তবে বিষয়টিকে একটি রূপক বা অ্যানালজির মাধ্যমে খুব সহজেই ভিজুয়ালাইজ করা সম্ভব। দারুণ, একটা অ্যানালজি হলে বুঝতে সুবিধা হয়। ধরুন ব্যালেন্স শিটে থাকা এই ইনভেস্টমেন্টস ইন অ্যাসোসিয়েটস নামের অ্যাকাউন্টটি হল একটি বাড়ির ছাদের উপর বসানো বিশাল পানির ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের ভেতরের পানির পরিমাণই হল আমাদের বিনিয়োগের আর্থিক মূল্য। বাহ, পানি ট্যাঙ্কের এই রূপকটি ইকুইটি মেথডের টি অ্যাকাউন্ট বা লেজার অ্যাকাউন্টের লজিক বোঝানোর জন্য অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি, তাই না? চলুন এই রূপকটির বিস্তারিত বিশ্লেষণে যাওয়া যাক। 20x6 সালের শেষে যে ক্লোজিং ব্যালেন্সটি ছিল সেটিই তো 20x7 সালের শুরুতে ওপেনিং ব্যালেন্স বা ব্রড ফরওয়ার্ড ব্যালেন্স হিসেবে কাজ করছে। সেটাই নিয়ম। তাহলে এই CU 3,87,000 হল বছরের শুরুতে আমাদের ওই পানির ট্যাঙ্কে আগে থেকেই জমে থাকা পানি। রাইট। এরপর সারা বছর ধরে অ্যাসোসিয়েট কোম্পানি ব্যবসা করে যে মুনাফা অর্জন করল, অর্থাৎ আমাদের প্রফিট অর লস স্টেটমেন্টে থাকা ওই শেয়ার অফ প্রফিট অফ অ্যাসোসিয়েটস যার পরিমাণ 44,000, সেটা হলো ট্যাঙ্কের নিচ থেকে পাম্পের মাধ্যমে নতুন করে ঢোকানো পানি। দারুণ বলেছেন। প্রফিট হলে স্বাভাবিকভাবেই আমাদের বিনিয়োগের ভ্যালু বা মূল্য বৃদ্ধি পায়, ঠিক যেমন পাম্প চালালে ট্যাঙ্কে পানির পরিমাণ বাড়তে থাকে। অ্যাকাউন্টিংয়ের ভাষায় যদি এই রূপকটিকে অনুবাদ করা হয় তবে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট হল একটি সম্পদ বা অ্যাসেট। টি অ্যাকাউন্টের ডেবিট পাশে আমরা সেই আইটেমগুলো রাখি যা এই সম্পদকে বৃদ্ধি করে, ঠিক যেভাবে ট্যাঙ্কে পানি বাড়ানো হয়। ও আচ্ছা, এ কারণে ওপেনিং ব্যালেন্স এবং চলতি বছরের অর্জিত শেয়ার অফ প্রফিট এই দুটো উপাদানই ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টের ডেবিট পাশে বসে। একদম, কারণ অ্যাসোসিয়েট কোম্পানির লাভ মানেই হল তাদের নিট সম্পদের পরিমাণ বৃদ্ধি পাওয়া, আর যেহেতু ব্র্যাড পিএলসি ওই নিট সম্পদের একটি অংশের মালিক, তাই তাদের ইনভেস্টমেন্টের বুক ভ্যালুও আনুপাতিক হারে বৃদ্ধি পাবে। রাইট। অন্যদিকে বছর শেষে 27 সালে আমরা যখন ব্যালেন্স শিটের দিকে তাকাচ্ছি বা রূপকের ভাষায় ট্যাঙ্কের মাপকাঠিতে দেখছি, তখন দেখা যাচ্ছে ট্যাঙ্কের মোট পানি আছে CU 4,05,000। এটাই হলো আমাদের ক্লোজিং ব্যালেন্স বা ক্যারিড ফরওয়ার্ড ব্যালেন্স। এখন সাধারণ লজিক বা যুক্তি বলে আগে থেকে থাকা পানির সাথে নতুন আসা পানি যোগ করলে ট্যাঙ্কে মোট যতটা পানি হওয়ার কথা বছর শেষে মাপকাঠিতে তার চেয়ে পানি কম দেখা যাচ্ছে। রাইট, একটা গ্যাপ আছে। তাহলে মাঝখান থেকে যে পরিমাণ পানিটা উধাও হয়ে গেল বা কমে গেল সেটাই কি আমাদের ডিভিডেন্ড, মানে যা ক্যাশ হিসেবে আমাদের পকেটে বা অন্য কোনো পাত্রে বেরিয়ে গেল? হ্যাঁ, ঠিক তাই। টি অ্যাকাউন্টের ক্রেডিট পাশটি মূলত সেই পাইপ হিসেবে কাজ করে যা দিয়ে ট্যাঙ্ক থেকে পানি বেরিয়ে যায়। আচ্ছা। ক্রেডিট পাশে আমরা সেই উপাদানগুলো রাখি যা আমাদের বিনিয়োগের বুক ভ্যালুকে কমিয়ে দেয়। যখন অ্যাসোসিয়েট কোম্পানি তাদের মুনাফা থেকে ডিভিডেন্ড ঘোষণা করে এবং পরিশোধ করে, তখন তারা মূলত তাদের নিজস্ব সম্পদ থেকে কিছু নগদ অর্থ বিনিয়োগকারীদের দিয়ে দেয়। রাইট। এর প্রত্যক্ষ ফলস্বরূপ অ্যাসোসিয়েট কোম্পানির নিজস্ব নিট সম্পদ কমে যায়, আর তাদের নিট সম্পদ কমে যাওয়ার অর্থ হল ওই কোম্পানিতে ব্র্যাড পিএলসির যে বিনিয়োগ রয়েছে তার ভ্যালুও আনুপাতিক হারে কমে যাওয়া। এই মেকানিজমটি বোঝা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে ডিভিডেন্ড পেলে নগদ অর্থ বা ক্যাশ নামক অ্যাসেট বাড়ে ঠিকই, কিন্তু একই সাথে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট নামক অ্যাসেটের ভ্যালু কমে যায়। একদম সঠিক। আর ঠিক এই কারণে ডিভিডেন্ড রিসিভড সবসময় ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টের ক্রেডিট পাশে বসে, কারণ এটি ইনভেস্টমেন্টের ভ্যালু কমায় বা রূপকের ভাষায় ট্যাঙ্ক থেকে পানি বের করে দেয়। এটি ইকুইটি মেথডের একটি কোর কনসেপ্ট, যা অনেক সময় কনসলিডেশনের জটিলতায় হারিয়ে যায়। আচ্ছা, তাত্ত্বিক আলোচনা থেকে এবার যদি আমরা গাণিতিক হিসাবের দিকে যাই, তাহলে পুরো বিষয়টি কিন্তু একটি ডিটেকটিভ গল্পের মতো মনে হবে। হ্যাঁ, চলুন হিসাবটা করে ফেলি। কোনো যান্ত্রিক ধাপ অনুসরণ না করে লজিকের ফ্রেমওয়ার্কে ফেলে আমরা এই নিখুঁত সংখ্যাটি বের করার চেষ্টা করতে পারি।
আমাদের কাছে থাকা সূত্রগুলো ব্যবহার করে হিসাবটা মেলানো যাক। অবশ্যই গাণিতিক দিক থেকে এটি মূলত একটি মিসিং ফিগার বা ব্যালেন্সিং ফিগার বের করার প্রক্রিয়া। রাইট। আমাদের পূর্ববর্তী বছরের ক্লোজিং ব্যালেন্স বা চলতি বছরের ওপেনিং ব্যালেন্স ছিল সিইউ ৩,৮৭,০০০। এর সাথে চলতি বছরে অ্যাসোসিয়েট কোম্পানি থেকে অর্জিত মুনাফার অংশ যা হলো সিইউ ৪৪,০০০ সেটি যোগ হচ্ছে, কারণ এই মুনাফা ব্র্যাড পিএলসির বিনিয়োগের খাতা কলমের মূল্য বৃদ্ধি করছে। একদম হিসাব অনুযায়ী ৩,৮৭,০০০ এবং ৪৪,০০০ যোগ করলে তাত্ত্বিকভাবেই ইনভেস্টমেন্টের মোট মূল্য হওয়া উচিত সিইউ ৪,৩১,০০০। রাইট। এটি হলো আমাদের প্রত্যাশিত ব্যালেন্স, যদি না সেখান থেকে কোনো মূল্য বা অর্থ বের হয়ে যায়। কিন্তু ব্যালেন্স শিটের দিকে তাকালে আমরা তো দেখতে পাচ্ছি যে বছর শেষে ইনভেস্টমেন্টের ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে মাত্র সিইউ ৪,০৫,০০০। হ্যাঁ, একটা বড় অমিল আছে। হওয়ার কথা ছিল ৪,৩১,০০০, কিন্তু বাস্তবে আছে ৪,০৫,০০০। এই প্রত্যাশা এবং বাস্তবতার মধ্যে যে ফারাক, সেটাই তো আমাদের কাঙ্ক্ষিত নিখোঁজ সংখ্যা, তাই না? রাইট। আর এই ফারাকটুকু বের করার জন্য আমাদের প্রত্যাশিত মোট ব্যালেন্স ৪,৩১,০০০ থেকে বছর শেষের প্রকৃত ব্যালেন্স ৪,০৫,০০০ বাদ দিতে হবে। আচ্ছা, বিয়োগ করলে কত থাকে? বিয়োগফল দাঁড়ায় সিইউ ২৬,০০০। অ্যাকাউন্টিংয়ের ভাষায় এই ব্যালেন্সিং ফিগারটিকেই বলা হয় ডিভিডেন্ড রিসিভড বা হাতে পাওয়া নগদ লভ্যাংশ। ওয়াও! তবে এখানে একটি প্রাসঙ্গিক প্রশ্ন উঠে আসতে পারে। একটি বিনিয়োগের মূল্য কমে যাওয়ার পেছনে ডিভিডেন্ড ছাড়াও তো আরও কিছু কারণ থাকতে পারে, তাই না? অবশ্যই পারে। যেমন ধরুন, ইনভেস্টমেন্টের ওপর যদি কোনো ইম্পেয়ারমেন্ট লস বা অবচয় হয়, অথবা যদি কোনো ফরেন এক্সচেঞ্জ ট্রান্সলেশন ডিফারেন্স থাকে, সেগুলো তো টি অ্যাকাউন্টের ক্রেডিট পাশেই বসবে এবং বিনিয়োগের মূল্য কমিয়ে দেবে। একদম ঠিক পয়েন্ট ধরেছেন। তাহলে আমরা কিভাবে নিশ্চিত হচ্ছি যে এই পুরো সিইউ ২৬,০০০ ফিগারটি কেবল ডিভিডেন্ড? এটি একটি চমৎকার এবং গভীর বিশ্লেষণমূলক প্রশ্ন। সিএ শিক্ষার্থীদের ঠিক এইভাবেই চিন্তা করতে হয়। বাস্তবে একটি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে ডিভিডেন্ড ছাড়াও আদার কম্প্রিহেন্সিভ ইনকাম বা ইম্পেয়ারমেন্টের প্রভাব থাকতে পারে। রাইট। কিন্তু আমাদের সোর্স ম্যাটেরিয়াল Q6 ব্র্যাড plc.docx-এ যেহেতু এই ধরনের কোনো অতিরিক্ত তথ্য বা জটিলতার উল্লেখ নেই, তাই অ্যাকাউন্টিংয়ের সাধারণ নীতি এবং পরীক্ষার রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ব্যালেন্সিং ফিগারটিকে সম্পূর্ণভাবে ডিভিডেন্ড রিসিভড হিসেবেই বিবেচনা করতে হবে। বুঝতে পেরেছি। তার মানে পরীক্ষার খাতায় বা এই সোর্সের ক্ষেত্রে এটাই সমাধান। হ্যাঁ, তবে বাস্তব অডিটের ক্ষেত্রে অডিটররা লেজার অ্যাকাউন্ট চেক করে নিশ্চিত হন যে এই ফিগারের পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড কিনা, নাকি এখানে কোনো নন ক্যাশ ইম্পেয়ারমেন্ট চার্জ লুকিয়ে আছে। হিসাব বিজ্ঞানীদের এই রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়াটি সত্যিই মুগ্ধ করার মতো। শুরুর ব্যালেন্স, নতুন যুক্ত হওয়া মুনাফা এবং শেষের ব্যালেন্স, এই তিনটি জানা তথ্য ব্যবহার করে কত সহজেই একটি অজানা তথ্য বের করে ফেলা হলো। অ্যাকাউন্টিংয়ের সৌন্দর্যই তো এখানে। আমাদের চূড়ান্ত উত্তরটি তাহলে পাওয়া গেল, ব্র্যাড গ্রুপ তাদের অ্যাসোসিয়েট কোম্পানিগুলোর কাছ থেকে সিইউ ২৬,০০০ ডিভিডেন্ড হিসাবে নগদ পেয়েছে। উত্তরটি নিখুঁত। তবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কাজ কিন্তু এখানেই শেষ নয়। আচ্ছা, আর কি বাকি আছে? এই প্রাপ্ত অর্থটি বা সিইউ ২৬,০০০ ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ঠিক কোথায় এবং কিভাবে উপস্থাপন করা হবে, সেটিও IAS 7-এর একটি গুরুত্বপূর্ণ দিক। হ্যাঁ, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে তো মূলত তিনটি ভাগ থাকে: অপারেটিং, ইনভেস্টিং এবং ফিন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই ডিভিডেন্ড ক্যাশ ফ্লো ঠিক কোন অংশে গিয়ে বসবে এবং কেন বসবে? সোর্সের রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং IAS 7-এর নিয়ম মেনে এই ডিভিডেন্ড রিসিভড অংশটি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বা বিনিয়োগ কার্যক্রম অংশে ক্যাশ ইনফ্লো হিসেবে দেখাতে হবে। এর পেছনের যুক্তিটি যদি বিশ্লেষণ করা যায়, তাহলে দেখা যায় ব্র্যাড পিএলসি তো আর প্রতিদিন অ্যাসোসিয়েট কোম্পানি কেনাবেচা করে না, বা এটি তাদের দৈনন্দিন রাজস্ব আয়ের প্রধান উৎস নয়। একদমই না। তারা দীর্ঘমেয়াদের জন্য অন্য একটি ব্যবসায়িক সত্তায় তাদের মূলধন বিনিয়োগ করেছে। ঠিক। যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট, তাই সেই বিনিয়োগ থেকে যে রিটার্ন বা ডিভিডেন্ড নগদ হিসেবে আসছে, তা স্বাভাবিকভাবেই অপারেটিং ক্যাশ ফ্লো বা দৈনন্দিন কার্যক্রমের অংশ না হয়ে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস হিসেবেই ক্লাসিফাইড হবে। রাইট। যদিও কিছু আর্থিক প্রতিষ্ঠান বা ইনভেস্টমেন্ট কোম্পানির ক্ষেত্রে এর ব্যতিক্রম থাকতে পারে, তবে সাধারণ ম্যানুফ্যাকচারিং বা ট্রেডিং কোম্পানির জন্য এটি ইনভেস্টিং অ্যাক্টিভিটিসেরই অংশ। আচ্ছা।
এখানে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করা প্রাসঙ্গিক। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রস্তুত করার সময় ইনডাইরেক্ট মেথড বা পরোক্ষ পদ্ধতিতে যখন আমরা অপারেটিং ক্যাশ ফ্লো বের করি, তখন শুরুতেই তো প্রফিট বিফোর ট্যাক্স বা কর পূর্ববর্তী মুনাফা নেওয়া হয়। নেওয়া হয়। আমাদের সোর্স অনুযায়ী সেই ফিগারটি হল CU 2,64,000। এখন এই কর পূর্ববর্তী মুনাফার মধ্যেই তো ওই অ্যাসোসিয়েট কোম্পানির মুনাফার অংশ অর্থাৎ 44,000 আগে থেকেই যুক্ত করা আছে, তাই না? এটি একটি অত্যন্ত ক্রুশিয়াল পয়েন্ট। যখন ইনডাইরেক্ট মেথডে অপারেটিং ক্যাশ ফ্লো তৈরি করা হয়, তখন এই শেয়ার অফ প্রফিট অফ অ্যাসোসিয়েটস ফিগারটিকে প্রফিট বিফোর ট্যাক্স থেকে মাইনাস বা বিয়োগ করে দিতে হয়। আচ্ছা। এর কারণ হল এই 44,000 তো কোনো নগদ অর্থ নয়, এটি শুধুই একটি পেপার প্রফিট বা খাতায় কলমে থাকা মুনাফা। রাইট। যদি এটিকে বিয়োগ করা না হয়, তাহলে কোম্পানির নিজস্ব অপারেটিং ক্যাশ ফ্লো কৃত্রিমভাবে অনেক বেশি বা স্ফীত দেখাবে। একদম ঠিক ধরেছেন। আর ঠিক এখানেই আইএসবি বা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ডের মূল উদ্দেশ্যটি প্রতিফলিত হয়। মানে তারা চায় না কোনো কোম্পানি তাদের অ্যাসোসিয়েট কোম্পানির মুনাফা ব্যবহার করে নিজেদের দৈনন্দিন ব্যবসার দুর্বল ক্যাশফ্লোকে লুকিয়ে রাখুক। দারুণ একটা লজিক। খাতায় কলমের মুনাফাকে অপারেটিং ক্যাশফ্লো থেকে বাদ দিয়ে শুধুমাত্র যতটুকু নগদ অর্থ সত্যি ডিভিডেন্ড হিসেবে পাওয়া গেছে সেটুকুকে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে দেখানোর মাধ্যমেই কোম্পানির আর্থিক স্বাস্থ্যের আসল চিত্রটি বিনিয়োগকারীদের সামনে ফুটে ওঠে। সত্যিই অবাক করার মতো বিষয়, একটি ছোট ব্যালেন্সিং ফিগার বের করার প্রক্রিয়ার মধ্যে এত বড় একটি আর্থিক দর্শন লুকিয়ে আছে। হ্যাঁ, তা তো বটেই। মূলত এই কারণে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট বা অডিটররা ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে এত বেশি গুরুত্ব দেন। মানে প্রফিট অর লস স্টেটমেন্টে বিভিন্ন অ্যাকাউন্টিং পলিসি বা এস্টিমেট ব্যবহার করে মুনাফাকে হয়তো ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো সম্ভব, কিন্তু নগদ অর্থের হিসাব লুকানো বা ম্যানিপুলেট করা খুবই কঠিন কাজ। রাইট, কারণ প্রফিট হয়তো অ্যাকাউন্টিংয়ের নিয়মে তৈরি করা যায়, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে থাকা ক্যাশ তো আর হাওয়া থেকে তৈরি করা যায় না। একদম। তাই যখন রিভার্স ইঞ্জিনিয়ারিং করে দেখা যায় যে মুনাফা অনেক বেশি হওয়া সত্ত্বেও ডিভিডেন্ড হিসেবে বা অপারেটিং ক্যাশ ফ্লো হিসাবে কোনো নগদ অর্থ আসছে না, তখনই অডিটররা বুঝতে পারেন যে কোথাও কোনো তারল্য সংকট বা হিসাবের অসামঞ্জস্যতা রয়েছে। আজকের এই সোর্স মেটেরিয়ালটির আকার ছোট হলেও এর ভেতরে IAS 7 এবং IAS 28 এই যে কোর কনসেপ্টগুলো লুকিয়েছিল তা বেশ গভীরভাবে বিশ্লেষণ করা হলো। রাইট, এই ধরনের লজিক্যাল ফ্রেমওয়ার্ক বুঝতে পারলে কনসলিডেটেড ক্যাশ ফ্লো স্টেটমেন্টের বড় বড় পাজলগুলো খুব সহজে সমাধান করা সম্ভব। ইকুইটি মেথড এবং ক্যাশফ্লোর এই সমন্বয় অ্যাকাউন্টিংয়ের অন্যতম সুন্দর এবং যৌক্তিক একটি কাঠামো। মানে যারা ধাপে ধাপে লজিক বিশ্লেষণ করতে ভালোবাসেন তাদের জন্য এই হিসাব নিকাশগুলো কেবল গাণিতিক কাজ নয়, বরং একটি আর্থিক গল্প উন্মোচনের প্রক্রিয়া। একদম ঠিক বলেছেন। আজকের এই বিশ্লেষণ পর্ব এখানেই শেষ হতে চলেছে, তবে এই আলোচনা থেকে একটি চমৎকার ভাবনার বিষয় থেকে যায়। আচ্ছা, কি সেটা? আজ পুরোটা সময় জুড়ে অ্যাসোসিয়েট কোম্পানির প্রফিট বা মুনাফা নিয়ে কথা বলা হয়েছে, যা ইনভেস্টমেন্টের ভ্যালু বাড়ায়। কিন্তু যদি পরিস্থিতি সম্পূর্ণ উল্টো হতো, অর্থাৎ যদি অ্যাসোসিয়েট কোম্পানির মুনাফার বদলে লস বা শেয়ার অফ লস হতো? ঠিক, যদি মুনাফার বদলে লস হতো তাহলে সেই পানির ট্যাঙ্ক রূপকটি কিভাবে কাজ করত? লস হলে কি ট্যাঙ্কের নিচে কোনো ছিদ্র দিয়ে পানি লিক করে বেরিয়ে যেতে বলে ধরে নিতে হতো? দারুণ প্রশ্ন। তখন টি অ্যাকাউন্টের কোন পাশে সেই লোকসানের ফিগার বসানো হতো? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সেই পরিস্থিতিতে ডিভিডেন্ডের মতো কোনো ব্যালেন্সিং ফিগার কি আদৌ তৈরি হতো, নাকি সম্পূর্ণ ভিন্ন কোনো হিসাবের সমীকরণ সামনে চলে আসত? ভাববার মতো বিষয়। একটি কোম্পানির সামগ্রিক ক্যাশ ফ্লো এবং ইনভেস্টমেন্ট ভ্যালুয়েশনের ওপর এর প্রভাব কি হতে পারে, সেই গভীর প্রশ্নটি নিয়ে ভাবনার অবকাশ থেকেই যাচ্ছে। অ্যাকাউন্টিংয়ের এই যুক্তিনির্ভর পৃথিবীতে এই ধরনের প্রশ্নগুলোই মূলত আরও নতুন কিছু শেখার এবং বিশ্লেষণ করার পথ তৈরি করে দেয়। পরিশেষে বলা যায়, হিসাবের খাতায় লুকিয়ে থাকা নগদ অর্থের সন্ধান করার এই প্রক্রিয়াটি ফাইন্যান্সিয়াল দুনিয়ার অন্যতম আকর্ষণীয় একটি দিক। একদম তাই। নতুন কিছু শেখার এই আনন্দ নিয়েই আমাদের আজকের আলোচনা শেষ করা যায়।